মোটা অঙ্কের সরকারি চাকরির মায়া ত্যাগ করে শুধুমাত্র ছেলেকে ক্রিকেটার বানানোর আশায় অবলীলায় সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন নীতিশ কুমার রেড্ডির বাবা মুতায়ালা রেড্ডি, যাতে ছেলেকে পেশাদার ক্রিকেটার বানাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে। আজ বাবার সেই আত্মত্যাগ, পরিবারের সেই স্যাক্রিফাইস একেবারে পরতে পরতে পুষিয়ে দিচ্ছেন এই নীতিশ কুমার রেড্ডি। এই নীতিশ রেড্ডি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নতুন। তার আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছে ওই গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-20-তে। আর টেস্টে বলতে গেলে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজটা কিন্তু তার অভিষেক টেস্ট সিরিজ। তো এখনো পর্যন্ত এই সিরিজে 4টা টেস্টেই তিনি খেলেছেন। এর আগের 3টা টেস্টে যেটুকু আর কি সুযোগ পেয়েছিলেন ওই ডাউন দ্য অর্ডারে নেমে ব্যাট হাতে কন্ট্রিবিউট করেছিলেন, যদিও একটাও 50+ স্কোর তিনি পাননি, কিন্তু দলের প্রয়োজনে তিনি ওই জায়গায় আর কি রান করেছিলেন। কিন্তু এই মেলবোর্ন টেস্টে, এই বক্সিং ডে টেস্টে তিনি নিজেকে যেন বিশ্ববাসীর সামনে নতুনভাবে চেনালেন। যখন ব্যাটিং করতে এসেছিলেন ভারত তখন প্রবলভাবে ধুঁকছে, 6 উইকেটে 191 এই অবস্থায় তিনি ক্রিজে এসেছিলেন। তার সঙ্গী ছিলেন রবীন্দ্র জাডেজা। তখন মনে করা হয়েছিল এই জাডেজা আর নীতিশ কুমার রেড্ডি যদি একটু টিকে যান, তারা অন্তত 50 বা 60 বা অন্তত 100+ রানেরও যদি একটা পার্টনারশিপ তারা গড়ে দেয়, ভারত কিন্তু ওই জায়গা থেকে আর কি ওই বিপদের হাত থেকে অন্তত রক্ষা পেয়ে যাবেন। কারণ ওই অস্ট্রেলিয়ার 474-এর জবাবে ফলোয়ান থেকে ভারত যদি আর কি বাঁচতে চাইতো, তাহলে অন্তত তাদেরকে 275 রান করতেই হতো। তো ওই জায়গায় আর কি রবীন্দ্র জাডেজার সাথে 30 রানের পার্টনারশিপ করার পর ওই জাডেজা যখন নাথান লায়নের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন, তখন ভারতের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 221। তখন কিন্তু ওই জায়গায় শেষ 3 উইকেট পড়াটা ভারতের জন্য জাস্ট সময়ের একটা অপেক্ষা ছিল। যে কোনো মুহূর্তে ব্যাটিং বিপর্যয় হয়ে ওই 275-এর আগেই টিম ইন্ডিয়া অল আউট হয়ে যেতে পারত, যার ফলে তারা অস্ট্রেলিয়ার কাছ থেকে ফলোঅনও খেতে পারত। ইভেন অস্ট্রেলিয়া ফলোঅনে তাদেরকে না পাঠিয়ে নিজেরা ব্যাটিং করে একটা আর কি বড় টোটাল বা বড় টার্গেট তারা ওই জায়গায় ভারতকে আর কি 4th ইনিংসের জন্য সেট করতো। যেখান থেকে আর কি ভারতের ম্যাচ জেতাটা এই মেলবোর্ন টেস্ট জেতা বা ড্র করে আসাটা এক প্রকার অসম্ভব হয়ে যেত। কিন্তু সেই সব আশঙ্কা একেবারে দূরে সরিয়ে দিয়ে এই নীতিশ কুমার রেড্ডি ওই আর 9 নম্বরে ব্যাটিং করতে নামা ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে এই 8ম উইকেটে 127 রানের একটা খুবই কার্যকরী একটা ঐতিহাসিক পার্টনারশিপ গড়ে তোলেন ভারতীয় ক্রিকেটের জন্য। আর ওই পার্টনারশিপে রান তোলার মূল কাজটাই করছিলেন এই নীতিশ কুমার রেড্ডি। ওয়াশিংটন সুন্দরের অবদানটাও কোনো অংশে কম নয়, কারণ তিনি উইকেটের এক পাশ আগলে রেখে ওই নীতিশ রেড্ডিকে সেই শট খেলার সুযোগটা করে দিয়েছিলেন। কিন্তু নীতিশ কুমার রেড্ডি ওই অস্ট্রেলিয়ান বোলারদেরকে ওই স্টার্ক, কামিন্স, স্কট বোল্যান্ড কিংবা নাথান লায়ন এদেরকে কাউন্টার অ্যাটাক করে যেভাবে আর কি তিনি রান তুলে নিয়েছেন, যেভাবে প্রতিপক্ষকে একেবারে দুমড়ে মুছড়ে দিয়ে তাদের একেবারে নিশ্চিত হয়ে যাওয়া একটা ম্যাচকে ওই জায়গা থেকে একেবারে 50-50 অবস্থায় নিয়ে গেছেন, সেটা কিন্তু এক প্রকার অতুলনীয়। অস্ট্রেলিয়ান বোলাররা বা পুরো অস্ট্রেলিয়ার গোটা টিম ম্যানেজমেন্ট কেউই ভাবেনি যে ইন্ডিয়ার যেখানে আর কি এই সিরিজে ওই একমাত্র পার্থের সেকেন্ড ইনিংস ছাড়া গোটা সিরিজেই আর কি তাদের ব্যাটিংটা এক প্রকার মোটা দাগে ফ্লপ হয়েছে। তো সেই জায়গা থেকে এই সিরিজেই ডেবিউ হওয়া মাত্র 21 বছর বয়সী একটা ছেলে এইরকম দাঁতে দাঁত চেপে লড়াই করে তাদেরই ডেরা থেকে তাদেরই একেবারে মুখের গ্রাস যে কেড়ে নেবে, এটা হয়তোবা তারা কেউই কল্পনা করতে পারেনি। তো প্রথমে জাডেজার সাথে ওই 7ম উইকেটে যে 30 রানের পার্টনারশিপটা তিনি গড়ে তুলেছিলেন, ওই 30 রানের মধ্যে 22 রানই এসছে এই নীতিশ রেড্ডির ব্যাট থেকে। ডিফেন্সের সাথে সাথে তিনি অ্যাট দ্য সেম টাইম কাউন্টার অ্যাটাক করে অস্ট্রেলিয়ান বোলারদের এগেনস্টে রান বের করে নিচ্ছিলেন। আমার মনে আছে নাথান লায়নকে তিনি একটা নেমেই চমৎকার অফ ড্রাইভে তিনি বাউন্ডারি মেরেছিলেন। তারপর ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়েও মিচেল স্টার্ককে একটা বাউন্ডারি মেরেছিলেন। তারপর জাডেজা আউট হয়ে যাওয়ার পরও ওই রানের চাকাটা কিন্তু ওই জায়গায় একেবারেই থেমে যেতে দেননি। তারপরেও তিনি কাউন্টার অ্যাটাক করে গেছেন যখন যেখানে যেটুকু সুযোগ পেয়েছেন, যেগুলো আর কি লুজ ডেলিভারি তিনি পেয়েছেন পার্টিকুলারলি, বা আর কি ভালো কিছু ডেলিভারিতেও আর কি তিনি শট খেলেছেন, এমনটা আপনি বলতেই পারেন। আমার মনে আছে ওই তৃতীয় দিন লাঞ্চের একেবারে শেষ ওভারে ওই ট্রাভিস হেডকে দিয়ে বল করাচ্ছিল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স, কারণ তখন বলটা অনেকটাই পুরনো হয়ে গেছিল। কিন্তু ওই জায়গাতেও আর কি ভারতের 7 উইকেট চলে গেছিল, কিন্তু সেখানেও আর কি নীতিশ রেড্ডি কাউন্টার অ্যাটাকটা একেবারেই ছাড়েননি। দেখলাম ট্রাভিস হেডেরই ওই একটা হাফ ভলি টাইপের ডেলিভারিতে কিছুটা স্টেপ আউট করে ওটাকে এক প্রকার ফুল টসে কনভার্ট করে ওই লং অফের উপর দিয়ে তিনি একটা বাউন্ডারি মেরেছিলেন। ওই বাউন্ডারিটা মারার সাথে সাথেই তিনি নিজের স্কোরটাকে 40-তে নিয়ে গেছিলেন। এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে এসেই দেখলাম মিচেল স্টার্কে একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে বলটা তার আর কি শরীর থেকে অনেকটা দূরে ছিল। ওটা কাইন্ড অফ মিচেল স্টার্কের একটা ট্র্যাপও বলতে পারেন, কারণ কোনোভাবে যদি নীতিশ কুমার রেড্ডি ওই ডেলিভারিটা আউটসাইডে হয়ে যেতেন, ওখানে কিন্তু স্লিপ ফিল্ডার ছিল, গালি ছিল ক্যাচটা ধরার জন্য। কিন্তু নীতিশ ওই ডেলিভারিটাকে একবারে পারফেক্টলি ব্যাটের সুইট স্পটে কানেক্ট করে তিনি এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি মেরে নিজের 50টা তুলে নিয়েছিলেন। 50 পাওয়ার পর তিনি পুষ্পা স্টাইলে সেলিব্রেশন করেছিলেন। আর এরপর তিনি অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে আরও চড়াও হলেন। নাথান লায়নকে সুইপ করে বাউন্ডারি মেরেছিলেন। তারপর মিচেল মার্শকে দেখলাম চমৎকার একটা কভার ড্রাইভ করে তিনি ওই জায়গায় বাউন্ডারি মেরেছিলেন। কিন্তু এই ইনিংস চলাকালীনও তিনি নিজের শরীরে কিন্তু বেশ কিছু আঘাত খেয়েছিলেন। তিনি তার এই গোটা ইনিংসে মাত্র একটাই চান্স দিয়েছিলেন বলে আমি মনে করি। তিনি মিচেল মার্শের ওই একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে শটটা খেলেছিলেন, কিন্তু শটটায় খুব একটা কন্ট্রোল ছিল না।
তার বটম হ্যান্ডটা ওই জায়গায় অফ হয়ে গেছিল, শুধুমাত্র টপ হ্যান্ড দিয়ে তিনি শটটা নেগোশিয়েট করেছিলেন, কিন্তু ডিপ ফাইন লেগে ফিল্ডিং করছিলেন মিচেল স্টার্ক। তিনি কিছুটা মিসজাজ করায় ক্যাচটা তিনি ধরতে পারেননি ওই জায়গায়, ফলে বাউন্ডারি পেয়ে গেছিলেন। ওই একটা আর কি সামান্য হাফ চান্স তিনি দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ফিল্ডারদেরকে। এছাড়া বলতে গেলে তার ইনিংসটা এক প্রকার পুরোপুরি ফ্ললেস ছিল মোটা দাগে। এরপর ওয়াশিংটন সুন্দর 50 পাওয়ার পর আউট হয়ে গেছিলেন ঠিকই, তো তখনই ওই জায়গায় রেড্ডি আর সুন্দরের এই অনবদ্য 127 রানের পার্টনারশিপটা ভেঙে যায়। ভারতের স্কোরটা তখন হয়ে গেছিল ওই 8 উইকেটে 348। কিন্তু নীতিশ কুমার রেড্ডি তখনও দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছিলেন। আমার মনে আছে তিনি যখন 97 রানে পৌঁছে গেছিলেন তখন তিনি একটা লফটেড শট খেলার চেষ্টা করেছিলেন ওই ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে, কিন্তু শটটা ঠিকমতো কানেকশন হয়নি। ওই জায়গায় তিনি 2 রান কালেক্ট করেছিলেন। আরেকটা রান তিনি নিতে যাচ্ছিলেন, মানে তার ফলেই তো তাহলে তার 100টা হয়ে যেত, কিন্তু ওই জায়গায় নন স্ট্রাইকিং এন্ডে থাকা জাসপ্রীত বুমরা মানে রিস্ক আছে বুঝে তাকে আর রানটা নিতে দেননি। আর এরপরে বুমরা যখন আউট হয়ে গেল তখন ভারতের কিন্তু নবম উইকেটের পতন ঘটে গেছে। তখন ওই প্যাট কামিন্সের ওই ওভারটায় আরও 3 বল বাকি ছিল। তখন নীতিশ রেড্ডি সেঞ্চুরি পাবেন কি পাবেন না এটা নিয়ে একটা বেশ ধোঁয়াশা তৈরি হয়েছিল, কিন্তু ওই ওভারের ওই লাস্ট 3টা বল খুব ভালোভাবে সামলে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। আর তার ঠিক ভেরি নেক্সট ওভারই স্কট বোল্যান্ডের একটা ডেলিভারিতে মানে তার এগেনস্টে এলবিডব্লিউর আপিল করেছিলেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা, কিন্তু ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডি বিট অফ লাকি ছিলেন, কারণ ওটা ইনসাইড এজ হয়েছিল একটা। কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই স্কট বোল্যান্ডকে লফটের অন ড্রাইভে একটা বাউন্ডারি মেরে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নেন। আর তার ওই সেঞ্চুরি পাওয়ার পর মানে এমসিজির মানে গোটা গ্যালারি জুড়ে ভারতীয় সমর্থকদের যে উল্লাস চোখে পড়েছিল, আর পার্টিকুলারলি তার বাবা ওই মুতায়ালা রেড্ডি, তিনি তো নিজের আবেগটা ধরে রাখতে না পেরে একেবারে চোখের জলেই ভাসিয়ে দিয়েছিলেন ওই সময়। অবশ্যই ওটা ছিল আনন্দাশ্রু, মানে ছেলের জন্য তিনি সারা জীবন ধরে যে স্যাক্রিফাইসটা করেছেন, যে আত্মত্যাগটা করেছেন, মনে হচ্ছিল তার সব সুফল যেন ছেলে এই মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি করে তাকে দিলেন। এরপর তৃতীয় দিন শেষে নীতিশ কুমার রেড্ডি 105 রানে অপরাজিত ছিলেন, আর ভারতও তখন আর কি 9 উইকেটে 358 এই অবস্থায় খেলাটা শেষ হয়ে গেছিল। মানে নির্ধারিত সময়ের আগেই আম্পায়ারদের খেলাটা শেষ করে দিতে বাধ্য হয়েছিল খারাপ আলোর কারণে। এরপর চতুর্থ দিন সকালে আর ভারতের ওই একটা উইকেটই ছিল। নীতিশ কুমার রেড্ডি তখন ওই জায়গায় আরও 9টা রান যোগ করে তার ব্যক্তিগত খাতায়, আর এছাড়া ভারতীয় দলের স্কোর কার্ডেও আরও 11টা রান যোগ হয়। আর কি ভারত ওই জায়গায় 369-এ তাদের প্রথম ইনিংসটা শেষ করে। আর নীতিশ কুমার রেড্ডিও ওই জায়গায় মানে লাস্ট দিন একটা বাউন্ডারি তিনি মেরেছিলেন নাথান লায়নকে, কিন্তু লায়নেরই ঠিক নেক্সট ওভারই তাকে একটা লফটেড শট খেলতে গেছিলেন ওই লং অফের উপর দিয়ে, কিন্তু ব্যাটে বলে শটটা ঠিকমতো কানেক্ট না হওয়ায় ওই লং অফে ফিল্ডিং করা মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তো যাই হোক, মেলবোর্নের এই বক্সিং ডে টেস্টে 114 রানের যে ফ্যান্টাস্টিক ইনিংসটা তিনি খেললেন, নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকে তিনি যেভাবে স্মরণীয় করে রাখলেন, আর এছাড়াও যে অবস্থায় যে পরিস্থিতিতে থেকে তিনি এই ইনিংসটা আর কি ডেলিভার করলেন টিম ইন্ডিয়ার জন্য, ওই অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে 127 রানের যে অনবদ্য পার্টনারশিপটা তিনি গড়ে তুললেন, যার কারণে ভারতকে ফলোয়ানের হাত থেকে কিংবা এক প্রকার নিশ্চিত পরাজয়ের হাত থেকে যে তিনি বাঁচিয়েছেন, মানে তাতে করে তার এই ইনিংসের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় বলে আমি মনে করি। আর এছাড়া সেঞ্চুরি পাওয়ার পর তিনি যে ইউনিক সেলিব্রেশনটা করেছিলেন ওই ব্যাটটাকে মাটিতে পুঁতে, মানে হেলমেটটাকে ওই ব্যাটের গ্রিপের উপর রেখে, যেভাবে আর কি বলতে গেলে এক প্রকার ইউনিক একটা সেলিব্রেশন করেছিলেন, ওই অলমোস্ট বলতে পারেন বাহুবলী স্টাইলে। মানে হাফ সেঞ্চুরি পাওয়ার পর তিনি পুষ্পা স্টাইলে সেলিব্রেশন করেছিলেন, আর সেঞ্চুরি পাওয়ার পর বাহুবলী স্টাইলে। মানে নীতিশ কুমার রেড্ডির এই 114 রানের ইনিংসটার মাধ্যমে আপনি পুষ্পার বাহুবলীকে একই সাথে একই সূত্রে গাঁথতে দেখলেন তাকে। তো আপনারা কি মনে করেন এই মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ভারত যদি কোনো একটা পজিটিভ রেজাল্ট আনতে পারে, তাতে করে এই নীতিশ কুমার রেড্ডির এই সেঞ্চুরির ইনিংসটা কতটা কার্যকর ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?